আসসালামু আলাইকুম। আজ 5 মার্চ 2026 বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। কৌশলগতভাবে ইরানকে অবিশ্বাস্য সাপোর্ট দিচ্ছে চীন। ইসরায়েলে হাজারো ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। কে এই মুজতবা খামেনি? কেন তিনি হচ্ছেন সর্বোচ্চ নেতা? শুরুতেই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির খবর। ইরানের উপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় বেইজিং তীব্র ক্ষোভ প্রকাশ করলেও নিজেদের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিচ্ছে চীন। বিশ্লেষকদের মতে তেল আমদানিতে বিঘ্ন ঘটলেও ওয়াশিংটনের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে দীর্ঘদিনের মিত্র ইরানকে সহায়তা করার ঝুঁকি নেবে না চীন। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি করেছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানায়, এই জলপথ এখন তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং তারা পারস্য উপসাগর জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। জ্বালানি তেলের আমদানিকারক দেশ হিসেবে চীন সহ এশিয়ার বেশ কয়েকটি বড় অর্থনীতির দেশ এই সরু জলপথের উপর নির্ভরশীল। তবে বিশেষজ্ঞরা বলছেন, চীনের হাতে থাকা বিশাল কৌশলগত মজুত স্বল্পমেয়াদী এই সংকট মোকাবেলায় সাহায্য করবে। ফলে বেইজিং বর্তমানে অন্যান্য কূটনৈতিক বিষয়গুলোতে মনোযোগ দেওয়ার সুযোগ পাচ্ছে। সামনেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী আগামী 31 মার্চ থেকে এই সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। ইউরেশিয়া গ্রুপের চীন বিষয়ক পরিচালক ড্যান ওয়াং এএফপিকে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরান থেকে চীনের তেল আসা বন্ধ করতে বড় কোনো বাধা তৈরি না করে, তবে ইরান সংকটের কারণে ট্রাম্প শি বৈঠক ভেস্তে যাওয়ার তেমন সম্ভাবনা নেই। তিনি বলেন, বেইজিং ইরানকে কৌশলগত অংশীদার হিসেবে দেখে, সামরিক মিত্র হিসেবে নয়। এছাড়া উপসাগরীয় অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক চীনকে সরাসরি সামরিক সহায়তা থেকে বিরত রাখছে। সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক উপস্থিতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে 2023 সালে দীর্ঘদিনের দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারে মধ্যস্থতা করেছিল বেইজিং। পরবর্তীতে ইরানকে বেইজিং ও মস্কো নেতৃত্বাধীন ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও পূর্ণ সদস্য করা হয়। নিজ দেশের বিশাল অর্থনীতির চাকা সচল রাখতে চীনকে এই অঞ্চলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল থাকতে হয়। বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলার এর মতে, চীনের নিজস্ব উৎপাদিত অপরিশোধিত তেল দিয়ে অভ্যন্তরীণ চাহিদার মাত্র 30% পূরণ করতে পারে। বাকি বিশাল চাহিদার ঘাটতি মেটানো হয় আমদানিকৃত তেল দিয়ে। 2025 সালে চীনের সমুদ্রপথে আমদানি করা তেলের 57%ই এসেছে মধ্যপ্রাচ্য থেকে, যার পরিমাণ দৈনিক 59 লাখ ব্যারেল এমবিডি। এর মধ্যে 14 লাখ ব্যারেল এসেছে ইরান থেকে। জ্বালানির জন্য আমদানির উপর নির্ভরশীল হলেও চীন যে কোনো পরিস্থিতির জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে। কেপলারের বিশ্লেষক মুসু লিখেছেন, গত কয়েক বছরের ধারাবাহিক মজুতের ফলে চীনের কাছে বর্তমানে প্রায় 120 কোটি ব্যারেল অপরিশোধিত তেল জমা রয়েছে। এই মজুত চীনের সমুদ্রপথে আমদানি করা তেলের প্রায় 115 দিনের চাহিদার সমান। মৌসু বলেন, বিশাল এই মজুত চীনকে একটি বড় সুরক্ষা দেবে। ফলে মধ্যপ্রাচ্যে সরবরাহ বিঘ্নিত হলেও বা তেলের দাম বাড়লেও চীন ও তাদের রিফাইনারিগুলো অনায়াসেই তা সামাল দিতে পারবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় গত রোববার চীন তীব্র বিরোধিতা ও কড়া নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং চলতি সপ্তাহে এক সংবাদ সম্মেলনে বলেন, সবচেয়ে জরুরি কাজ হল অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করা এবং এই সংঘাতকে ছড়িয়ে পড়া থেকে রক্ষা করা। তিনি আরও জানান, এই সংঘাতে তেহরানে একজন চীনা নাগরিক নিহত হয়েছেন। তবে বিশ্লেষকরা বলছেন, জ্বালানি নিরাপত্তায় এবং ওয়াশিংটনের সঙ্গে সংঘাতে জড়ানোর অনিচ্ছার কারণে চীন কেবল শক্ত কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ক্যাপিটাল ইকোনমিক্সের এক প্রতিবেদনে গ্যারেথ লেদার ও মার্ক উইলিয়ামস লিখেছেন, চীনের প্রায় অর্ধেক তেল আমদানি হরমুজ প্রণালী দিয়ে হয়। তাই এই অঞ্চলে জ্বালানি প্রবাহ সচল রাখা চীনের প্রধান স্বার্থ। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়াকে যেভাবে সমর্থন দিয়েছিল, ইরানের ক্ষেত্রে তেমনটি হওয়ার সম্ভাবনা কম। এছাড়া যুক্তরাষ্ট্রের ওপর কোনো হামলায় সহায়তা করার বিষয়েও চীন অত্যন্ত সতর্ক থাকবে। কেপলারের বিশ্লেষক সু মনে করেন, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বন্ধ থাকলে রাশিয়া এর সুফল ভোগ করতে পারে। সেক্ষেত্রে ভারত ও চীনের জন্য মধ্যপ্রাচ্যের বিকল্প হিসেবে রুশ তেলই হবে সবচেয়ে বড় ও তাৎক্ষণিক ভরসা।
হরমুজ প্রণালী দিয়ে এখন শুধুমাত্র চীনা জাহাজ চলাচল করতে পারবে। ইরান জানিয়েছে অনুমতি ছাড়া অন্য কোনো জাহাজ প্রণালী অতিক্রম করলে তা বিপদে পড়তে পারে। ইসলামিক রেভলিউশনারি গার্ড জানিয়েছে তারা প্রণালী পুরোপুরি নিয়ন্ত্রণ করছে এবং যে কোনো জাহাজ ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার ঝুঁকিতে রয়েছে। হরমুজ প্রণালী পারস্য উপসাগরের বন্দরগুলোকে উন্মুক্ত সমুদ্রের সঙ্গে যুক্ত করে। বিশ্বের মোট তেলের প্রায় 20% এই পথে আসে, যা চীন ও ভারতের মতো এশিয়ার বাজারে পৌঁছায়। রুট বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। চীন সব পক্ষকে প্রণালীতে নিরাপত্তা বজায় রাখতে আহ্বান জানিয়েছে এবং তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার নিন্দা জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা এবং যুদ্ধ উত্তেজনা বৃদ্ধি করা গ্রহণযোগ্য নয়। অবিলম্বে সংলাপের মাধ্যমে পরিস্থিতি সমাধান করতে হবে। ইরান বৃহস্পতিবার ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর জেরে লাখো ইসরায়েলি বোমা থেকে সুরক্ষা পেতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হন। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে এএফপি বলছে, এই ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এএফপির প্রতিবেদকরা জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এদিকে ইরানের ছোড়া ড্রোনের আঘাতে কুয়েতের একটি ট্যাঙ্কার জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। পরে সেটি ডুবে গিয়ে তেল সাগরে ছড়িয়ে পড়ছে। বুধবার গভীর রাতে জাহাজটিতে আঘাত হানা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি ইউকেএমটো। ক্রুদের বরাত দিয়ে ইউকেএমটো জানিয়েছে, ইরান থেকে আসা ড্রোনের আঘাতে কুয়েতের উপকূলে একটি ট্যাঙ্কার জাহাজে আগুন ধরে যায়। শেষমেশ সেটি ডুবে গিয়ে কার্গো জাহাজটি থেকে তেল সাগরে ছড়িয়ে পড়ছে। এর ফলে পরিবেশগত ক্ষয়ক্ষতি হতে পারে। তবে জাহাজটি ডুবে গেলেও ক্রুরা সবাই নিরাপদে আছেন। ড্রোনের আঘাতেই এই ঘটনা ঘটেছে বলে যথেষ্ট প্রমাণ থাকার কথা জানিয়েছে ইউকেএমটো। ইরান সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও পশ্চিমা গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর দাবি, 47 বছরের পুরনো এই ইসলামী প্রজাতন্ত্রের পরবর্তী সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হতে যাচ্ছেন কট্টরপন্থী হিসেবে পরিচিত মোস্তফা। গত শনিবার তেহরানে খামেনির বাসভবনে চালানো ভয়াবহ হামলায় মোস্তফার মা, স্ত্রী এবং এক বোন প্রাণ হারান। তবে সেই সময় ঘটনাক্রমে সেখানে উপস্থিত না থাকায় মোস্তফা অলৌকিকভাবে বেঁচে যান। দেশ জুড়ে ইসরায়েলি বোমাবর্ষণ আর রাজনৈতিক অস্থিরতার মাঝে মোস্তফা খামেনির এই টিকে থাকা এবং তার সম্ভাব্য ক্ষমতায় আরোহণকে যুদ্ধের ময়দানে ইরানের ভবিষ্যৎ কৌশলের এক নতুন মোড় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ব্যক্তিগত জীবন ও বর্তমান অবস্থা। 56 বছর বয়সী মোস্তফা খামেনি কখনো সরাসরি নির্বাচনে লড়েননি কিংবা জনমতের মুখোমুখি হননি। অথচ গত কয়েক দশক ধরে তিনি ইরানের শাসন ব্যবস্থার নিউক্লিয়াস বা ক্ষমতার কেন্দ্রে এক অতি প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিশেষ করে ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক শাখা বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত গভীর। দীর্ঘ 36 বছর ইরানের নিরঙ্কুশ ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ আলী খামেনি গত শনিবার নিহত হওয়ার পর তার শূন্যস্থানে মোস্তফার নাম আসা কেবল পারিবারিক উত্তরাধিকার নয়, বরং রাজনৈতিক কৌশলের অংশ। তিনি ক্ষমতায় আসা মানেই হলো ইরানের প্রশাসনে কট্টরপন্থীদের নিয়ন্ত্রণ আরও শক্ত হওয়া এবং অদূর ভবিষ্যতে পশ্চিমাদের সঙ্গে যে কোনো আপোষ বা আলোচনার পথ কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিস্ময়কর বিষয় হলো, মোস্তফা খামেনি বরাবরই নিজেকে লোকচক্ষুর অন্তরালে রাখতে পছন্দ করেন। তিনি জনসমক্ষে কোনো বক্তৃতা বা ধর্মীয় ভাষণ দেন না। ক্ষমতার শীর্ষে থেকেও তার এই নীরবতা এতটাই রহস্যময় যে অনেক ইরানি আজও তার কণ্ঠস্বর শোনেনি। মোস্তফার বিরুদ্ধে দেশি বিদেশি বিরোধীদের প্রধান অভিযোগ হলো বিক্ষোভ দমনে তার কঠোর ভূমিকা। সংস্কারপন্থীরা তার বিরুদ্ধে নির্বাচনে কারচুপি এবং আধা সামরিক বাহিনী বাসিজ ব্যবহার করে শান্তিকামী বিক্ষোভকারীদের উপর দমন পীড়নের অভিযোগ এনেছিল। মাত্র 2 মাস আগে ইরানে যে নজিরবিহীন বিক্ষোভ হয়েছে, যাতে জাতিসংঘের মতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, সেই রক্তক্ষয়ী অভিযানেও তার প্রত্যক্ষ প্রভাব ছিল বলে মনে করা হয়। মোস্তফা 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধে আইআরজিসির হাবিব ব্যাটালিয়নে সরাসরি যুদ্ধ করেছেন। তার তৎকালীন অনেক সহযোদ্ধা বর্তমানে ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা বিভাগের শীর্ষ পদে রয়েছেন। এছাড়া পশ্চিমা সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী ছদ্মনামে তিনি একটি বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য গড়ে তুলেছেন, যার মাধ্যমে কোটি কোটি ডলার লেনদেন হয়। গত বছর দেউলিয়া হওয়া ব্যাংক আয়ান্দে এর সঙ্গেও তার নাম জড়িয়েছে ব্লুমবার্গ।
ইরানের আইন অনুযায়ী সর্বোচ্চ নেতা হতে হলে আয়াতুল্লাহ পদমর্যাদার হতে হয়, কিন্তু মোস্তফা বর্তমানে একজন মধ্যম সারির আলেম বা হুজ্জাতুল ইসলাম। তবে 1989 সালে তার বাবা যখন নেতা হন তিনিও আয়াতুল্লাহ ছিলেন না, তার জন্য আইন সংশোধন করা হয়েছিল। মোস্তফার ক্ষেত্রেও একই পথ অনুসরণ করা হতে পারে। দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট এবং ভয়াবহ যুদ্ধের কারণে পরবর্তী নেতার ঘোষণা কখন আসবে তা এখনো স্পষ্ট নয়। বর্তমানে 3 সদস্যের একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল দেশ পরিচালনা করছে। তারা হলেন গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আলী রেজা আরাফি, বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের সাংবিধানিক বিধান অনুযায়ী ওই 3 সদস্য সহ 88 সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করবে। তবে গত 24 ঘন্টায় রাষ্ট্রীয় অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরের পাশাপাশি এই শক্তিশালী পর্ষদের কার্যালয়ে ভয়াবহ বোমা বর্ষণ করা হয়েছে, যা পুরো প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। নিজেদের ভূখণ্ডে ইরানের বিরুদ্ধে কোনো প্রকার হুমকিকে প্রশ্রয় দেবে না ইরাক। ইরাকি প্রধানমন্ত্রী শিয়া আল সুদানির বরাত দিয়ে বুধবার এক লিখিত বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে বুধবার ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। সেই বৈঠকের পর বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, ফোন আলাপে ইরানের শাহাদত বরণকারী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তিনি নিশ্চিত করে বলেছেন যে তার নেতৃত্বাধীন সরকার ইরাকের ভূখণ্ডে কিংবা সীমান্তে ইরানের বিরুদ্ধে কোনো হুমকিকে আশ্রয় প্রশ্রয় দেবে না। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার নিন্দাও জানিয়েছে প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি। তিনি বলেছেন, ইরানে যে আগ্রাসী অভিযান শুরু করেছে ইসরায়েল তা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইন ও নীতি বহির্ভূত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার নিন্দা এবং ইরানের পক্ষে দৃঢ় সমর্থন জানানোর জন্য ইরাকের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সৈয়দ আব্বাস আরাঘচি। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। একজন মানুষের ব্যক্তিত্ব বা পরিচয় নির্ভর করে তার আদর্শের উপর। সেই জন্যে আদর্শবাদিতার গুণটি খুবই জরুরি ভালো মানুষ হবার জন্য। প্রিয় বন্ধুরা, আপনি যদি আপনার আদর্শের উপর অটল থাকেন, আপনার আদর্শকে পুঙ্খানুপুঙ্খভাবে বুকে ধারণ করেন, তাহলে আপনাকে বিপরীত আদর্শের মানুষও স্যালুট করতে বাধ্য হবে। এক্ষেত্রে 2 জন মানুষের নাম আমি উল্লেখ করব। একজন ফররুখ আহমদ আর অন্যজন সত্যেন সেন। ফররুখ আহমদ ইসলামী পুনর্জাগরণের জন্য নিরন্তরভাবে কাজ করেছেন, তিনি তার আদর্শে অটল থেকেছেন। অন্যদিকে শিল্পী সত্যেন সেন উদীচী শিল্পী গোষ্ঠী সহ নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তার বাম আদর্শকে উচ্চকিত করতে চেয়েছেন। 2 জন মানুষই 2 ঘরানার হলেও আদর্শে তারা অটল ছিলেন। সুতরাং আদর্শবাদী যদি আমরা হতে পারি, তাহলে এই সমাজকে একটা আলো যেমন দেখাতে পারবো, ঠিক তেমনি এই সমাজে একটা উদাহরণও আমরা তৈরি করতে পারবো। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথ অভিযানের 5ম দিনে ইরানে নিহতের সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে। বুধবার তেহরান সহ ইরানের পবিত্র শহর কোম, ইস্পাহান এবং দেশের পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন নিরাপত্তা স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে ইরানও পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে এবং মধ্যপ্রাচ্য জুড়ে সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছে। ইরানের বার্তা সংস্থা তসনিম জানিয়েছে, ইসরায়েলি হামলায় আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল দাবি করেছে তারা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের আধা সামরিক বাহিনী বাসিজের ভবন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ডের কার্যালয়গুলোকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত 1045 জন নিহত হয়েছে বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে। তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি মোহাম্মদ ভাল জানান, পুরো দেশ এখন সব দিক থেকে আক্রান্ত। অন্তত 300 শিশু ও কিশোর হাসপাতালে ভর্তি হয়েছে এবং আহত মানুষের সংখ্যা 6000 ছাড়িয়েছে। ইরানের প্রেস টিভি এবং IRGC এর সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদন অনুযায়ী দেশটির বিপ্লবী গার্ড বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে তাদের 19তম দফার হামলা শুরু করেছে। IRGC এর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই সর্বশেষ হামলায় ইসরায়েল এবং ওই অঞ্চলে অবস্থিত আমেরিকান সন্ত্রাসী ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। বিপ্লবী গার্ড বাহিনী তাদের এই সামরিক অভিযানের নাম দিয়েছে ট্রু প্রমিস 4। এবার অন্যান্য খবর।
বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন 3 কর্মকর্তাকে প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তাদের চাকুরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ এক শাখা থেকে এই বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেনা কর্মকর্তারা হলেন সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান, ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাবেক কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ। উপসচিব মোহাম্মদ নূরে আলমের সই করা ওই প্রজ্ঞাপনগুলোই বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর এই 3 কর্মকর্তাকে প্রেষণে নিয়োগের নিমিত্ত তাদের চাকুরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। সম্প্রতি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বেশ কিছু পদে রদবদল করেছে সরকার। এসব রদবদলের ফলে এই 3 সেনা কর্মকর্তার জায়গায় নতুনদের দায়িত্ব দেওয়া হয়। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান changetv.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।